উনি খুব ইমোশনাল হয়ে গেলেন, বললেন যে আপনারা একটা বিরাট বিজয় অর্জন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বললাম কী হয়েছে? তো বললো যে শেখ হাসিনা পদত্যাগ করছে, সেনাবাহিনী প্রধানের বাসায় সব রাজনৈতিক নেতারা গেছে এবং শেখ হাসিনা পালাই গেছে। তাই বললাম সমস্ত বোগাস কথা কেন বলেন? তো সে বললো ভাই আমি আপনাকে বোগাস কথা বলছি না। আমার চোখ দিয়ে তখন খুব পানি আসছিল, খুব মানে বিশ্বাসও করতে ইচ্ছা করছিল না, কিন্তু মনে হলো যে হ্যাঁ মানে হয়তো এটা হতে পারে, আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন বা এই ধরনের ঘটনাটা। আমাকে গ্রেফতার করা হয়েছিল 26শে জুলাই। 26শে জুলাই রাত্রে আমাকে গ্রেফতার করা হয়েছে। প্রথম গ্রেফতারের পর আমাকে নিয়ে যাওয়া হয়েছে ডিবির সিটিটিসি বলে একটা ডিপার্টমেন্ট আছে সেখানে। তো প্রথম দিকে তো আমি খুবই মানে অনিশ্চয়তার মধ্যে ছিলাম এবং আমি দেখলাম যে পুলিশের মধ্যে একটু, ওরা যখন আমাদেরকে গ্রেফতার করেছে তখন তারা কানাঘুষা করছিল যে আমাকে কোথায় রাখবে। তো সিটিটিসিতে ওখানে 7 তলায় কিছু সেল আছে, যেটা আমি পরে জানতে পেরেছি যে ওইটা হচ্ছে গুমের সেল আর কি, যেখানে যাদেরকে গুম করা হয় তাদেরকে সেখানে রাখা হয় এবং সেখানে কারো প্রবেশ নিষেধ। তো প্রথমত তারা একটু চিন্তা করছিল আমাকে কোথায় রাখবে। তো আমিও আবার তখনও বুঝতে পারি নাই। আমি বলেছি যে দেখেন আমার শরীরটা খারাপ, আমার যেহেতু আমি গুলিবিদ্ধ ছিলাম, আমার গায়ে জ্বর ছিল এবং আমার খুব ঘন ঘন হাঁচি হচ্ছিল। তো আমি বলেছি আমাকে একটু আইসোলেটেড করে রাখেন, কারণ আমি চাই না যে আমার দ্বারা কেউ কন্টামিনেটেড হোক, অন্য কারোর মানে ভাইরাল এটা হোক আর কি, বা বিরক্ত হতে পারে কেউ আমার সাথে যদি থাকে। তো তারা আবার এটা নিয়ে খুব করছিল। পরে আমাকে 7 তলায় আমাকে রাখলো। তো আমি তো বুঝতে পারি নাই, আমি তো সেখানে গিয়ে আমি অসুস্থ ছিলাম যেহেতু আমি ঘুমিয়ে পড়েছি। তো পরে আমি জানতে পেরেছি যে তারা মানে নিজেরা আলাপ করেছে যে এই লোকটা কেমন লোক, এই লোকটা একা থাকতে চায়, অথচ ওখানে তো কেউ ভয়ে যেতে চায় না। তো আমি তো তখন ভয়ের বিষয় না, আমি তো মনে করেছি যে বাকিটা আমি আমার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। এখন আমি চিন্তা করে কী লাভ হবে। তো আমি তাদের কিছু জিজ্ঞেসও করি নাই, বলিও নাই। আমি শুধু বলেছি যে ওরা আমাকে বলেছে আমরা আপনার ফোনটা আপনার দরকার, আমরা আপনাকে নিয়ে আপনার বাসায় যাব, আপনার ফোনটা আমরা রিকভার করতে চাই, ফোনটা কোথায় রেখেছেন? না, এটা ডিবি না, এটা সিটিটিসি। তো আমি চিন্তা করেছি যে ঠিক আছে, এটা তো একটা ভালো হয়েছে, আমার ফোনটা উদ্ধার করতে গেলেও তো অন্তত আমাকে এক্সপোজ করতে হবে, আমার ফ্যামিলির সাথে আমার দেখা হবে। তো আমি বলেছি ঠিক আছে আমার বাসায় আপনারা যান, অসুবিধা নাই। বলছে আপনাকে সাথে যেতে হবে। ইয়েস, আমি তো যাবোই, আমি তো এখন আপনাদের কাছে বন্দি। তো আমি শুধু বললাম যে আমাকে রাত্রে নিয়েন না, কারণ রাতের বেলায় আমার বাচ্চারা ছোট আছে, ওরা হয়তো ট্রমাটাইজ হবে। আমি অনুরোধ করলাম যে আমাকে আপনারা দিনের বেলায় নিয়ে যান, সকালে নিয়ে যান। তো তারা কিন্তু রাত্রে নিতে চাচ্ছিল, মানে তারা চাচ্ছিল আমাকে এক্সপোজ না করতে। আর আমি চাচ্ছিলাম যে এই সুযোগে অন্তত আমার ফ্যামিলি জানুক যে আমি কাদের দ্বারা গ্রেফতার হয়েছি। তারা আমাকে সকালে যখন নিয়ে গেলো, আমি দেখলাম যে আমার যে ইচ্ছাটা পূরণ হয় না, কারণ ওরা আমাকে আমার বাসায় নেয় নাই, ওরা আমার বাসার নিচে গাড়িতে রেখেছে এবং গাড়িগুলো নিয়ে গেছে একটা সিভিল গাড়ি, পুলিশের কোনো গাড়িতে আমাকে নেয় নাই। 5-7টা গাড়ি তারা ভাড়া করেছে, বা হয়তো তাদেরই গাড়ি। এমনভাবে নিয়েছে কেউ বাইরে থেকে বুঝতে পারবে না যে ভেতরে আমি বন্দি, মানে আমাকে গ্রেফতার করা হয়েছে বা আমি তাদের কাস্টাডিতে আছি। তারা আমাকে নিচে রেখেই আমার বাসায় উঠলো, গিয়ে আমার বাসা সার্চ করলো। আমার মেয়ে ছিল বাসায়, তো আমার মেয়ে বলল যে ফোনটা বাসায় নাই। তখন ওরা ওখান থেকে আমার পাশে যেই পুলিশগুলো আমাকে গাড়ির মধ্যে ছিল ওদেরকে ফোন করেছে, ফোন করে আমাকে বলল যে আপনার মেয়ের সাথে কথা বলেন, ফোন তো বাসায় নাই। তখন আমি আমার মেয়ের সাথে কথা বললাম। আমার মেয়ে খুবই আপসেট হয়ে গেল সে যখন দেখলো পুলিশ আসছে বা আমি বন্দি। তো তখন সে বললো আব্বু ফোন তো বাসায় নাই। অ্যাকচুয়ালি যেটা ছিল আমার ফোনটা আমার বাসায় ছিল, তো ফোনটা হয়তো সিকিউরিটি রিজনে আমার বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে, কারণ আমার বাসা যে কোনো সময় পুলিশ তল্লাশি করতে পারে, পুলিশ আগেও একবার তল্লাশি করেছে, এই ধরনের বিষয়গুলোর কারণে। তখন দেখলাম ওরা আমার সাথে খুব টাফ বিহেভ করছে, যে আপনি আপনার বাসায় ফোন রাখেন নাই, ফোন সরাইছেন, তার মানে তো এখানে আপনি পুরাই ঘটনার সাথে জড়িত। আমি তো এই ঘটনার আন্দোলনের আমরা তো পার্টনার, আমরা তো রাজপথে আন্দোলন করতেছি, জড়িত মানে কি? আমরা তো এই সরকারের পতন চাই, আমরা তো কোনো গোপন কর্মকাণ্ডের সাথে জড়িত না, আমরা তো রাজপথে মিছিল তুলতেছি, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে, এর চাইতে আর কি মানে ইয়া চান? তো বলছে না আপনার ওই আত্মীয়র বাসা থেকে আমাদের ফোনটা লাগবে। তখন আমি বলেছি দেখেন ওর বাসায় যাওয়ার দরকার নাই,
আমি চাই না ওরা আমার জন্য বদার করুক, বরং আমাকে ফোন দেন, আমি ওকে ফোন দিয়ে বলি যে ওর ড্রাইভারকে দিয়ে সে ফোনটা পাঠাক। পরে আমি ওকে ফোন করেছি, সে ড্রাইভার দিয়ে আমার ফোনটা পাঠিয়েছে। ফোন পাওয়ার পর তারা মনে করেছে যে তারা একটা বিশ্ব জয় করে ফেলেছে। তারপরে আমাকে রিমান্ডে নিয়ে তারা তখনও কিন্তু আমাকে থানায় মানে পুলিশে কোর্টে আমাকে কিন্তু এক্সপোজ করে নাই। বাট আমি এতটুকু আশ্বস্ত হয়েছি যে আমি যে গ্রেফতার হয়েছি এটা জানাজানি হয়েছে। এবং পরে ওরা আমাকে বলল যে আপনি কি জানেন খুব পপুলার একজন ব্লগার আছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য সম্ভবত তিনি এটা তার ভিডিওতে উনি হয়তো বলেছেন আমার গ্রেফতারের বিষয়টা, উনি হয়তো একটা প্রতিবাদ করেছেন সেখান থেকে। তারা আমাকে প্রথমে ওইটা দিয়েই জিজ্ঞাসাবাদ শুরু করলো যে পিনাকি ভট্টাচার্যকে আপনি কীভাবে চিনেন, ওনার সাথে আপনার কীভাবে যোগাযোগ, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে পিনাকি ভট্টাচার্যকে চিনি তো অনেক আগ থেকে, আর যোগাযোগ তো আমরা ওনার লেখা পড়ি, ওনার পোস্টগুলো দেখি, মাঝে মাঝে কথা হয়, সো হোয়াট, অসুবিধাটা কি? তো বললো যে আপনার সাথে কি যোগাযোগ আছে? আমি বললাম যে ফোন তো আপনাদের হাতে আছে, দেখেন কি যোগাযোগ আছে। তারা ফোন ট্র্যাক করা শুরু করলো, আমার ফোন থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের কর্মসূচি, এটা সেটা, বিবৃতি, অনেক কিছু। আমি বললাম দেখেন এগুলো তো পত্রিকায় প্রকাশিত হয়েছে, আর আপনারা আমাকে কি জিজ্ঞাসাবাদ করবেন? তারা আমাকে বলল যে নাহিদকে আপনি শেল্টার দিয়েছেন। আমি বললাম হ্যাঁ দিবই তো, আমরা তো এটা প্রকাশ্যে ঘোষণা দিয়েছি, বৈষম্য বিরোধী ছাত্রদের চিকিৎসা সহযোগিতা দিব, এটা আমাদের পার্টি প্রেস কনফারেন্স করে ডিক্লেয়ার করেছি। বৈষম্য বিরোধী ছাত্রদের আইনগত সহযোগিতা দেব, এটা আমাদের যে লিগ্যাল এইড কমিটি, আমাদের যে আইনজীবী শাখা আছে তারা পাবলিকলি ডিক্লেয়ার করেছে। আর ছাত্রদের আর আন্দোলনে তো আমরা সহমর্মিতাই জানিয়েছি, কর্মসূচিতেই সমর্থন দিয়েছি, তো আপনি এটা কেন করছেন? বলছে আমরা আপনার সম্পর্কে অনেক কথা জানি। জানেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তারা চেষ্টা করেছে আমাদেরকে নার্ভাস করার জন্য, নানা বিষয় জিজ্ঞাসাবাদ করার জন্য। সবচেয়ে কষ্টকর ছিল আমার তো একটু আমি তো অসুস্থ ছিলাম, আহত ছিলাম, তারপরে আমার লাং ফাংশনে একটু প্রবলেম আছে, আমি দীর্ঘদিন সাফার করেছি। তারা ইয়াং অফিসারগুলো আমাদের সামনে বসে অনবরত তারা ধূমপান করতো এবং তাদের সামনে আমি অনবরত কাশতাম। তারা অবশ্য আমাকে গরম পানি এনে দিত, নানাভাবে করতো। কিন্তু এই যে একটা মিসবিহেভ, একজন আইনের লোক হয়ে, আমাদের দেশে তো আপনি তো জানেন ধূমপানের একটা আইন আছে যে বদ্ধ স্থানে ধূমপান করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা অনবরত এটা করেছে। এটা আমি মনে করেছি যে এটা আমাকে এক ধরনের ইনসাল্ট করা বা মেন্টালি হয়তো আমাকে একটু সাফার করানো, ইত্যাদি ইত্যাদি। আচরণগত দিক থেকে খুব বেশি খারাপ আচরণ বা ফিজিক্যাল টর্চার আমাকে করে নাই, কিন্তু নানা ধরনের কথা, এটা কি সেটা কি, এটা কখন বলেছেন, এই যে একটা মেন্টাল ট্রমার মধ্যে তারা আমাদেরকে রেখেছে। এবং মাঝে মাঝে বলতো যে আপনারা তো জানেন যে আপনারা যেটা করছেন, এতগুলো পুলিশ মারা যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, এগুলোর জন্য আপনাদেরকে অনেক সাফার করতে হবে। তো আমি বলছি দেখেন এগুলো তো আপনারাই তো, পুলিশকে কি ছাত্ররা মেরেছে? আপনারাই তো বেশি উস্কানি দিয়েছেন। আপনারাও যতক্ষণ পর্যন্ত আপনারা ছাত্রদেরকে মারেন নাই, ততক্ষণ পর্যন্ত ছাত্ররা তো আপনাদের সাথে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণও করে নাই। তো এই ধরনের ডিবেটগুলো তারা করেছে, কখনো কখনো পজিটিভ, কখনো কখনো নেগেটিভ। তো আমরা প্রায় 8-10 জন একটা সেলের মধ্যে ছিলাম। পরে আমাকে সেখান থেকে না, এটা আপনার ইয়াতে, এই যে এখানে ডিবি অফিস, যেটা ডিবি অফিসের এখানে বেলি রোডে, না 4 তারিখ পর্যন্ত ওখানে ছিলাম। 4 তারিখে আমাকে জেলখানায় নিয়ে গেছে। 4 তারিখে আমাদেরকে কোর্টে নিয়ে গেল। তখন কিন্তু আন্দোলন প্রায় তুঙ্গে, আমাদেরকে নিতে অনেক কষ্ট হয়েছে। রাস্তাঘাট ব্লক ছিল, ছাত্ররা রাস্তায় ছিল, বিভিন্ন জায়গায় হাঙ্গামা হচ্ছিল। 4 তারিখ আমরা কোর্টে ছিলাম সারাদিন। রাতের বেলায় প্রায় 12টা-1টার দিকে আমাদেরকে আপনার এই কেরানীগঞ্জ কারাগারে আমাদেরকে নিয়ে যায়। সেখানে গিয়ে আমাকে একা একটা জায়গায় রাখে, একা একটা সেলের, বড় সেল যদিও, এটাকে বলা হয় আমদানি সেল, আমাকে আলাদা করে রেখেছে। তো ওই 5 তারিখই, 4 তারিখ আমরা গেলাম, 5 তারিখেই আমরা খুব হোপফুল ছিলাম। আমরা যখন কোর্টে গিয়েছি তখন সেখানে বিএনপির নেতৃবৃন্দ ছিলেন, রিজভী ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দরা, আমরা ওখানে একই সাথে একই এর মধ্যে ছিলাম কোর্ট হাজতে। তো সেখানে আমরা আলোচনাগুলো করছিলাম যে সরকারের যে কার কি অভিজ্ঞতা আমরা দেখেছি সেটা আমরা বলছিলাম। কারণ আমরা যখন রিমান্ডে ছিলাম তখনই আমরা বুঝতে পারছি
যে পুলিশের মনোবলটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তারা আমাদের অগোচরে তারা অনেক শাউট করতো, তাদের অফিসারদের সম্পর্কে শাউট করতো, বলতো যে এইভাবে পুলিশিং কীভাবে আমরা করব, পুলিশরা অনিরাপদ হয়ে যাচ্ছে, পুলিশের প্রতি মানুষের হেট্রেট বাড়তেছে, এইগুলো প্রচুর তারা আলোচনা করতো। তো 5 তারিখ আমি জেলখানায় যখন আপনার প্রায় 1:30 কি 2টার দিকে হবে, 2টার দিকে আমি শুয়ে শুয়ে বই পড়ছিলাম, ওই সময় হঠাৎ করে ব্যাপক আনন্দ উল্লাস ধ্বনি, পুরো জেলখানা মনে হয় যেন একেবারে থরথর করে কাঁপছে এরকম। তো এবং সেখানের মধ্যে আনন্দের ধ্বনিটা, তো প্রথমে আমি অত আমল দেই নাই, আমি ভেবেছি কোনো হয়তো ক্রিকেট ছিল, খেলা টেলা ছিল, কারণ ওই জেনারেল ওয়ার্ডগুলোতে টেলিভিশন আছে, আমি যেখানে ছিলাম ওখানে কিছুই ছিল না। তো আমি আমার সাথে যে 2টা ছেলে যে মানে করার জন্য ছিল, সার্ভিস দেওয়ার জন্য 2টা ছেলে ওখানে ছিল, বা ওদেরকে মেড বলা হয়, রাইটারও বলা হয়। তো ওরা উঠে গেল, ওরা বললো যে কিছু একটা বড় কিছু মনে হয়েছে, নাহলে তো এত আওয়াজ হওয়ার কথা না। তো সাধারণত খেলা জিতলে যেটা হয়, একটা উল্লাস হয় আবার থেমে যায়, বা থেমে থেমে উল্লাস হয়, কিন্তু এই উল্লাসটা থামছেই না। আমি কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম, পরে দেখলাম যে আপনার জেল পুলিশরা খুব দৌড়াদৌড়ি করে তারা কিন্তু জেলে লক আপ করে দিল। তো একটু সন্দেহ হচ্ছিল যে কি হতে পারে। তো কে একজন যেন দৌড়ে যায় বলতেছিল যে শেখ হাসিনা পালাই গেছে, শেখ হাসিনা পালাই গেছে, এই ধরনের একটা কথা বলে একজনকে দৌড়ে যেতে দেখলাম। তা আমার খুব বিশ্বাস হলো না, কারণ এই ধরনের শেখ হাসিনা পালাই গেছে, শেখ হাসিনা এই ধরনের গল্প তো আমরা অনেক শুনেছি, এই ধরনের কথা অনেক হুইসপারিং হয়েছে। আমি একটা বকা দিলাম যে তার ফালতু কথাবার্তা বলতেছে, আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু ওই ওয়েভটা আরো ছড়িয়ে পড়তেছে, পুরা জেলখানা দূরে দূরান্ত থেকে আওয়াজ শুনতেছে, ইত্যাদি আওয়াজ। আমি আর অস্থিরতা লাগছিল যে আসলে কি হয়েছে। এর মধ্যে পুলিশের দৌড়াদৌড়ি দেখে আরো বেশি হলাম যে কিছু একটা নিশ্চয়ই হয়েছে, কিন্তু জানতে পারছি না কি হলো। যে 2টা ছেলে ছিল ওদেরকে বললাম যে বাবারে তোমাদেরকে একটু যাও তোমরা, কোনো বলছে যে আঙ্কেল আমাদেরকে তো বের হতে দিবে না এখান থেকে। বেশ কিছুক্ষণ পরে যখন খুব চিল্লা আওয়াজ হচ্ছে, উল্লাস হচ্ছে, তো এক পর্যায়ে আমি নিজে আর স্থির থাকতে পারলাম না। আমি গেটে দাঁড়িয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম বোঝার জন্য, কাউকে ডাকলাম, কেউ দেখি আশেপাশে আসে না। বেশ কিছুক্ষণ পরে দেখলাম একজন আমার নাম ধরে ডাকছেন। তো কিন্তু কোত্থেকে ডাকটা আসছে আমি বুঝতে পারছি না। আমি তখন চিৎকার দিলাম যে আমাকে খুঁজতেছেন ভাই, আমি এখানে আছি নিচে, আমি এখানে একা আছি। তো কিছুক্ষণ পরে দেখলাম যে একজন আসলেন, উনি পরিচয় দিলেন যে উনি বিডিআর বিদ্রোহের সময় উনি গ্রেফতার হয়েছেন, ওনার দীর্ঘ 10 বছরের জেল হয়েছে। তো উনি আমাকে এসে বললেন যে, উনি আমাকে প্রথমে জড়াই ধরে মানে বাইরে থেকে জড়াই ধরে হ্যান্ডশেক করলেন এবং বললেন, উনি খুব ইমোশনাল হয়ে গেলেন, বললেন যে আপনারা একটা বিরাট বিজয় অর্জন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বললাম কী হয়েছে? তো বললো যে শেখ হাসিনা পদত্যাগ করছে, সেনাবাহিনী প্রধানের বাসায় সব রাজনৈতিক নেতারা গেছে এবং শেখ হাসিনা পালাই গেছে। তাই বললাম সমস্ত বোগাস কথা কেন বলেন? তো সে বললো ভাই আমি আপনাকে বোগাস কথা বলছি না। তাতে লোকটার কথায় আমার মনে হয় না যে উনি বোগাস কথা বলছেন, বা আমার কিছুটা বিশ্বস্ততা মনে হয়েছে লোকটাকে। তো উনি বললেন যে আমি এইমাত্র টেলিভিশন দেখে আসছি, উনি যখন এটা বললেন কেন যেন আমার মনে হলো এই লোকটাকে বিশ্বাস করা যায়। আমি সাথে সাথে সেখানে সেজদায় পড়ে গেলাম এবং বললাম যে আল্লাহ ওনার কথাটা যাতে সত্য হয়। আমার চোখ দিয়ে তখন খুব পানি আসছিল, খুব মানে বিশ্বাসও করতে ইচ্ছা করছিল না, কিন্তু মনে হলো যে হ্যাঁ মানে হয়তো এটা হতে পারে, আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন বা এই ধরনের ঘটনাটা। তো এই ছিল জেলখানা থেকে শুনলাম। এরপরে বিকেল থেকে যখন আমাদের লক আপ খুলে দেওয়া হলো, তখন তো আমরা একে অপরের কাছে গেলাম, সবাই সবাইকে কোলাকুলি করছে, সবাই সবার সাথে কথা বলছে, সবাই আলাদা আলাদা দূরে, কিন্তু ওই যে আমরা যেই প্রিমিসেসে ছিলাম ওখানকার লোকেরা আসতেছে, ছাত্ররা আসতেছে সবাই। তো ওই রাতটা আমাদের খুবই মানে ইমোশনাল কাটছে। আমরা কেউ নামাজ পড়তেছে, কেউ গান গাচ্ছে, কেউ কিছুক্ষণ পর পর উল্লাস করছে। মানে ওইটা একটু মানে বর্ণনা করার মতো না। আমাদের ঘুমাতে পারছিলাম না আমরা। এই যে এতদিন ঘুমাতে পারি না, একটা অস্থিরতা, এখন যে আসলে কি হয়েছে, কি হচ্ছে বাইরে, কি ঘটতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, কে দায়িত্ব নেবেন, কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা তখন সেখানে জল্পনা কল্পনা করছিলাম। পরদিন সকালে মানুষকে আর রাখা যাচ্ছিল না। মানুষের
চিৎকার, উল্লাস, স্লোগান, এক পর্যায়ে সবাই জেলখানার গেট ভেঙে ফেললো, মানে যার যার গেটগুলো আসলো তারা সেটা ভেঙে ফেললো। ভেঙে আমরা সবাই বেরিয়ে গেলাম মাঠে। তখন সব নেতারা আসলেন, আমরা সবাই একেবারে একটা সম্মিলনের মতো হাজার হাজার লোক সব আমরা জেলখানার মাঠে জড়ো হলাম। সেখানে সবাই কোলাকুলি করলাম। সেখানে মানে মানে সেটা বিশ্বাস করার মতো না আর কি, মানে যে যাকে জড়াই ধরছে সে তার আবেগ প্রকাশ করছে। আমরা যারা একটু পরিচিত আমাদেরকে বেশি করছে লোকেরা এসে। তো মানে সেখানে দলমত নির্বিশেষে সবাই মানে একাকার হয়ে গেল। তো আমরা সেখানে খুব মিছিল হচ্ছিল, আবার কেউ কেউ চাচ্ছিল, ক্ষোভ প্রকাশ করছিল যারা নির্যাতন করেছে জেলারের মানে জেলখানায়। তো পরে জেল কর্তৃপক্ষ এসে আমাদেরকে বারবার বলছিল যে প্লিজ আপনারা একটু থামান। আমরা চেষ্টা করলাম লোকদেরকে থামাইতে, কোনোভাবেই লোকদেরকে থামানো যাচ্ছে না। একটা পর্যায়ে দেখা গেলো যে লোকেরা একদম মূল জেল গেটে গিয়ে একদল গিয়ে সেখানে অ্যাটাক করলো, ভাঙার চেষ্টা করলো। আমরা থামানোর চেষ্টা করলাম, ধৈর্য ধরতে বললাম, কিন্তু বিষয়টা খুবই বিশৃঙ্খল অবস্থা হয়ে গেল। তখন আমরা অনেক চেষ্টা করে যখন পারলাম না, তখন আমরা নেতারা ঘোষণা দিলাম যে আমরা চলে যাচ্ছি, আমরা সবাই যার যার ওয়ার্ডে যান। সবাইকে আমরা ওয়ার্ডে পাঠালাম। কিন্তু ওই যে একটা গ্রুপ ছিল যারা কিছুই মানতেছিল না, এবং তখন মনে হলো যে না, এরা পলিটিক্যাল লোক না, এরা হয়তো কয়েদি টয়েদি হবে, যারা চাচ্ছিল এই সুযোগে তারা বেরিয়ে যেতে বা এই ধরনের। তো আমরা আর এটাকে আর দিলাম না। আমরা যখন ব্যাক করলাম তখন কিছুক্ষণ পরে সেখানে আর্মি আসলো। আর্মি অনেক গুলি করলো চারিদিক থেকে, তারা ইয়াটা করলো, এবং আর্মির ভিতরে ঢুকে নাই, বাইরে থেকে তারা গুলি করলো। কিন্তু তখন বাইরে থেকে এক্সট্রা ফোর্স এসে মানে অনেকটা বিদ্রোহ দমনের মতো করে সেখানে এক ধরনের দমন নীতি তারা চালিয়েছে, আমাদের লক আপ করে দিয়েছে আপনার সেটা দুপুরের মধ্যে। এরপরে যাদের অনেক লোককে সেখানে গ্রেফতার, বেশ মারধর করা হয়েছে যারা এর মধ্যে ছিলেন। আমার ওয়ার্ডেও আসছিল, আমার ওয়ার্ডে পরে তো আমি একা ছিলাম, পরে দেখি অনেক লোককে আমার ওয়ার্ডে ঢুকিয়ে ফেলেছে। তখন আমি তাদেরকে অনুরোধ করলাম যে না, এদের কাউকে আপনারা মারতে পারবেন না। কিছুটা কন্ট্রোল ঠান্ডা হলো। তখন আমরা দেখলাম যে জামিনের জন্য কল আসা শুরু হলো। তো আমরা ধারণা করছিলাম যে আমাদের তো জামিন আসার কথা, কিন্তু আমি যেহেতু আইসোলেটেড ছিলাম, আমার নাম কোনোভাবেই সেখানে আসছিল না। তো মানে সময় যত বাড়ছিল তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লোক বেরিয়ে যাচ্ছে, বের হওয়ার ঘোষণা আসছে। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করে এক পর্যায়ে আমি কিছুটা চিন্তা করলাম যে না, আজকে মনে হয় আমার আর কল আসবে না। তো পরে অনেক পরে দেখলাম যে জেলার সাহেব আমাকে খুঁজতেছেন। এটা তখন প্রায় 11:30 12টা হবে। জেলার সাহেব খুঁজতে আসছেন। আসার পর আমি বললাম যে আমি তো এখানে, আপনি জানেন না, আপনার তো জানার কথা। উনি বললেন যে সরি, আমাকে আইজি সাহেব ফোন করেছেন, আমাদের দলের নেতা কর্নেল দিদার, কর্নেল হেলাল, ওনারা আইজিকে ফোন করেছিলেন, কারণ আমার বেলমন গিয়েছে সবার আগে, কিন্তু আমি বেরিয়েছি কম্পারেটিভলি সব নেতাদের পরে। তো আমার আবার আপনার জেলের যেই একটা আইডি কার্ড থাকে, সেই আইডি কার্ডটাও আমার নামে ইস্যু হয় নাই, কারণ আমি তো গিয়েছি মাত্র আগের দিন জেলে, এর আগে তো ছিলাম রিমান্ডে পুরো সময়। তো যার কারণে আমার বের হতে দেরি হয়েছে। এবং পরে যাই হোক, আমি যখন বেরিয়ে আসলাম 12টার দিকে, বেরিয়ে দেখলাম আমাদের সব নেতাকর্মীরা বাইরে অপেক্ষা করছেন অনেক কষ্ট করে। সেটা খুব আবেগঘন ব্যাপার আমাদের জন্য। তারপর সেখান থেকে আমি বাসায় ফিরলাম যখন, তখন প্রায় রাত 1:30 2টা বাজে আর কি। আমার ছেলে মেয়েরা অপেক্ষা করছিল, আমার স্ত্রী ছিল, আমার ভাই বোনেরা, ভাইয়েরা, দেশ থেকে সব রাজনৈতিক নেতাকর্মীরা সবাই খোঁজ নিচ্ছিলেন। তো মানে এইটা একটা হিস্ট্রি আর কি। অনেক কথা আরও আছে, সব তো আপনাদের এত সময় নাই শোনার জন্য। এটা কখনো সুযোগ হলে আমি লিখবো আর।